বুদ্ধি হলো ভিন্ন জিনিসের মধ্যে সাদৃশ্য এবং একই জিনিসগুলির মধ্যে পার্থক্যকে চিনতে পারা। আমি কবিদের কাছ থেকে জীবন শিখি। হে পৃথিবী, সবাই রক্ত এবং বছর দিয়ে স্নান করেছে, তবুও কখনো বা তুমি তোমার ফল এবং ফুল ফোটানো বন্ধ করনি। সমাজ বুদ্ধির বিকাশ ঘটায়, কিন্তু শুধুমাত্র তার চিন্তায় প্রতিভা তৈরি করে। মানুষের মন সর্বদা অগ্রগতি করে, কিন্তু এটি সর্পিলভাবে অগ্রগতি। সত্যের সন্ধান করা মানুষের সর্বশ্রেষ্ঠ পেশা, এর প্রকাশনা একটি কর্তব্য। আশ্বস্ত হওয়া তো দূরের কথা, নেপোলিয়ন বোনাপার্টকে আমি যতই দেখেছি ততই শঙ্কিত হয়েছি। একজন আবেগহীন মানুষ। সব কিছু একজন মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কোনো ব্যক্তি তাকে ছাড়া একটি পদক্ষেপ নিতে বা ইচ্ছা গঠন করতে পারে না। শুধু স্বাধীনতা নয়, স্বাধীন ইচ্ছা পৃথিবী থেকে বিলুপ্ত বলে মনে হচ্ছে। এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন তার অন জার্মানি বই নিষিদ্ধ করার পর। যদি মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকতো, আমি প্রথমবারের মতো নেপলস উপসাগর দেখার জন্য আমার জানালা খুলতাম না, যেখানে আমি এমন একজন প্রতিভাবান ব্যক্তির সাথে কথা বলতে যাকে আমি দেখিনি। প্রতিভা মূলত সৃজনশীল। এটি সেই ব্যক্তির স্ট্যাম্প বহন করে যারা এটির অধিকারী। প্রতিভাদের বিজয়ের জন্য আত্মার সাহস প্রয়োজন। একঘেয়েমি এবং কষ্টের মধ্যে জীবন বেছে নিতে হবে। প্রতিভায় নির্দোষতা এবং শক্তিতে অকপটতা উভয়ই মহৎ গুণ। বৈজ্ঞানিক অগ্রগতি নৈতিক অগ্রগতি একটি প্রয়োজনীয়তা করে তোলে, কারণ যদি মানুষের ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে তাকে অপব্যবহার করা থেকে বিরত রাখার যেগুলোকে শক্তিশালী করতে হবে। অদম্য অদৃশ্য যাকে জীবন দেয় এবং এই পৃথিবীতে আমাদের স্বাচ্ছন্দ্যের ওপর কোনো অবিলম্বে পদক্ষেপ নেই। গ্রিকদের মধ্যে এই শব্দের অর্থ এটির সর্বোত্তম সংজ্ঞা প্রদান করে। উদ্দীপনা আমাদের মধ্যে ঈশ্বরকে বোঝায়। বিবেক নিঃসন্দেহে ঠান্ডা চরিত্রকে পুণ্যের পথে পরিচালনা করার জন্য যথেষ্ট, কিন্তু উদ্দীপনা হলো বিবেকের কাছে যা সম্মান করা কর্তব্য। আমাদের মধ্যে আত্মার একটি অতিমাত্রা আছে, যা ভালো কাজ সম্পন্ন হলে সুন্দরের কাছে পবিত্র করা মিষ্টি। বিবেকের কণ্ঠস্বর এতই সূক্ষ্ম যে একে দমিয়ে রাখা সহজ, কিন্তু এটা এত স্পষ্ট যে এটা ভুল করা অসম্ভব। ভদ্রতা হলো আপনার চিন্তাভাবনার মধ্যে বেছে নেওয়ার শিল্প। আমি যতই পুরুষদের দেখি ততই আমি কুকুর পছন্দ করি। একজন মানুষকে অবশ্যই মতামতের মুখে উঠতে জানতে হবে। এটা জমা দিতে একজন মহিলা। পুরুষের আকাঙ্ক্ষা নারীর জন্য, কিন্তু নারীর কামনা পুরুষের কামনার প্রতি। পুরুষ স্বার্থপরতা থেকে ভুল করে নারী, কারণ তারা দুর্বল। নারীরা যখন পুরুষদের প্রকল্প এবং উচ্চাকাঙ্ক্ষার বিরোধিতা করে তখন তারা তাদের প্রাণবন্ত বিরক্তি প্রকাশ করে। যৌবনে যদি তারা রাজনৈতিক ষড়যন্ত্রে হস্তক্ষেপ করে তবে তাদের বিনয় অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। গৌরব একজন মহিলার জন্য হতে পারে, কিন্তু সুখের উজ্জ্বল শোক। নারীর অহংকার সবসময় দুজনের জন্য। প্রেম হলো একজন নারীর জীবনের পুরো ইতিহাস। এটি একজন পুরুষের একটি পর্ব মাত্র। সেখানে নারীদের বৃথা সুযোগ সুবিধা তাদের ব্যক্তির সাথে যুক্ত নয়, যেমন জন্ম, পদমর্যাদা এবং ভাগ্য। লিঙ্গের মর্যাদা কম অনুভব করা কঠিন। সমস্ত নারীর উৎপত্তিকে স্বর্গীয় বলা যেতে পারে, কারণ তাদের শক্তি প্রকৃতির উপহারের বংশধর। অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করে তারা শীঘ্রই তাদের আকর্ষণের জাদুকে ধ্বংস করে দেয়। প্রেম অনন্তকালের প্রতীক। এটি সময়ের সমস্ত ধারণাকে বিভ্রান্ত করে। একটি শুরুর সমস্ত স্মৃতি শেষের সমস্ত ভয়কে প্রভাবিত করে। হৃদয়ের বিষয়ে অসম্ভব ছাড়া কিছুই সত্য নয়। কেউ যদি আমাদের ভালোবাসে না, তাহলে আমরা নিজেদেরকে ভালোবাসা বন্ধ করে দেই। ভালো পরিষেবা বপন করুন, মিষ্টি স্মরণ তাদের বৃদ্ধি করবে। বক্তৃতা তার ভাষা হতে পারে না। সবচেয়ে বড় সুখ হলো নিজের অনুভূতিকে কর্মে রূপান্তরিত করা। সুখী হও, কিন্তু তাকওয়ায় হও। অস্তিত্বের রহস্য হলো আমাদের দোষ এবং আমাদের দুর্ভাগ্যের মধ্যে সংযোগ। আমরা যতই প্রজ্ঞায় বৃদ্ধি পাই ততই আমরা আরও স্বাধীনভাবে ক্ষমা করি। দুঃখের নিচে বাঁচতে হলে তাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। যখন আমরা একটি পুরনো কুসংস্কার ধ্বংস করি তখন আমাদের একটা নতুন গুণের প্রয়োজন হয়। উচ্ছ্বাস আরও খুশি হয় যখন আমরা আশ্বস্ত হই যে এটি অসাবধানতাকে আবৃত করে না। নিরর্থকতা
যে কোনো আকারেই এটি প্রদর্শিত হয়। মনোযোগ থেকে এর শক্তি, চিন্তা থেকে এর মৌলিকতা, এর আন্তরিকতা অনুভব করে। জীবনের শিক্ষা চিন্তাশীল মনকে নিখুঁত করে, কিন্তু তুচ্ছ মনকে নষ্ট করে। একটি ধর্মীয় জীবন একটি সংগ্রাম এবং একটি স্তম্ভ নয়। ধর্মের ভাষা একাই প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি অনুভূতির জন্য উপযুক্ত হতে পারে। প্রার্থনা ধ্যানের চেয়ে বেশি। ধ্যানে শক্তির উৎস হলো নিজের স্বভাব। যখন কেউ প্রার্থনা করে তখন সে তার নিজের চেয়ে বেশি শক্তির উৎসের কাছে যায়। একসাথে প্রার্থনা করা, যে ভাষা বা আচার অনুষ্ঠান যাই হোক না কেন, আশা এবং সহানুভূতির সবচেয়ে কোমল ভ্রাতৃত্ব যা পুরুষরা এই জীবনে চুক্তি করতে পারে। আত্মা হলো একটি অগ্নি যা সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে তার রশ্মিকে প্রবাহিত করে। এই আগুনের মধ্যে অস্তিত্ব রয়েছে সমস্ত পর্যবেক্ষণ এবং দার্শনিকদের সমস্ত প্রচেষ্টা। আমাদেরকে ঘুরতে হবে আমাদের অনুভূতি এবং আমাদের ধারণাগুলির কেন্দ্র এবং গতিশীল শক্তি। আপনি কি লক্ষ্য করেননি যে সাধারণত যাদের চরিত্রকে সবচেয়ে দুর্বল বলা যেতে পারে তাদের মধ্যে বিশ্বাস সবচেয়ে শক্তিশালী? কুসংস্কারই জীবনের সাথে সম্পর্কিত। ধর্মের সাথে পরের জীবন, কুসংস্কার মৃত্যুর সাথে মিশে আছে। ধর্মের সাথে পুণ্যের সম্পর্ক আছে। পার্থিব আকাঙ্ক্ষার প্রাণবন্ততায় আমরা কুসংস্কার ছন্ন হয়ে পড়ি। এটা বরঞ্চ এসব কামনা ত্যাগের দ্বারা আমরা ধার্মিক হয়ে উঠি। যখন প্রাক্কালে ল্যান্ডস্কেপের সীমানায় স্বর্গ এত ধীরে ধীরে পৃথিবীতে হেলান দেয়, কল্পনার ছবি দিগন্তের ওপারে আসার আশ্রয় প্রেমের জন্মভূমি এবং প্রকৃতি নীরবে মনে হয় যে মানুষ অমর। ঐশ্বরিক প্রজ্ঞা পৃথিবীতে আমাদের কিছু সময় আটকে রাখার অভিপ্রায়ে ভবিষ্যতের জীবনের সম্ভাবনাকে একটি পর্দা দিয়ে ঢেকে রাখার জন্য ভাল করছে। কারণ আমাদের দৃষ্টি যদি বিপরীত তীরে স্পষ্টভাবে পার্থক্য করতে পারে, তাহলে এই প্রবল উত্তাল উপকূলে কে থাকবে? যখন একটি মহাজীবন বার্ধক্য প্রস্তুত করে তখন এটি পতন নয়, যে এটি প্রকাশ করে। তবে অমরত্বের প্রথম দিনগুলি সুন্দরভাবে বিদ্ধ হওয়া কঠিন। দাম্পত্য মিলন যতই পুরনো হোক না কেন, তা এখনও কিছুটা মিষ্টি। শীতের কিছু মেঘহীন দিন আছে এবং তুষার নিচে এখনও কয়েকটি ফুল ফোটে। এটা কতটা সত্য যে শীঘ্রই বা পরে সবচেয়ে বিদ্রোহীকে অবশ্যই দুর্ভাগ্যের জোয়ালের নিচে মাথা নত করতে হবে। পুরুষরা ভাগ্যকে সর্বশক্তিমান দেবী বানিয়েছে যাতে তাকে তাদের সমস্ত ভুলের জন্য দায়ী করা যায়। জীবন প্রায় একটি দীর্ঘ জাহাজ ধ্বংসের মতো মনে হয়, যার ধ্বংসাবশেষ বন্ধুত্ব, গৌরব এবং ভালোবাসা, অস্তিত্বের উপকূলগুলি তাদের সাথে বিচ্ছুরিত হয়। আমি দেখছি যে বিভক্ত সময় কখনো দীর্ঘ হয় না এবং সেই নিয়মিত তার সমস্ত কিছুকে সংক্ষিপ্ত করে। একজন মহিলার মুখ তার মনের শক্তি বা পরিধি যাই হোক না কেন, সে যে বস্তুর অনুসরণ করে তার গুরুত্ব যাই হোক না কেন, তার জীবনের গল্পে সর্বদা একটি বাধা বা একটি কারণ। প্রাকৃতিক যাই হোক না কেন বৈচিত্র্য স্বীকার করে। নেপোলিয়ন বোনাপার্ট ম্যাডাম ডি স্টের সম্পর্কে তারা বলে যে সে রাজনীতি বা আমার কথা বলে না, কিন্তু এটা কিভাবে হয় যে যারা তার সাথে কথা বলে তারা আমাকে কম পছন্দ করে? তার সম্পর্কে নেপোলিয়নের পতনের পর ইউরোপে কেবল 3টি শক্তি অবশিষ্ট আছে: রাশিয়া, ইংল্যান্ড এবং মাদাম ডি স্টাইল। মাদাম ডি স্টেল 19 শতকের লেখকদের কাছে সবচেয়ে সুপরিচিত ইতিহাসের নারী ছিলেন, যার মধ্যে রালফ ওয়ালডো এমারসনও ছিলেন, যিনি প্রায়ই তাকে উদ্ধৃত করতেন। যদিও তিনি আজ প্রায় তেমন পরিচিত নন, তিনি তার সেলুন বা বুদ্ধিজীবী সমাবেশের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ফরাসি বিপ্লবের সময় সুইজারল্যান্ডে পালিয়ে যান। যদিও তিনি প্রথমে সহানুভূতি পেয়েছিলেন, ফ্রান্সে ফিরে আসার পর তিনি নেপোলিয়নের সমালোচনা করার পর তার সাথে বিবাদে পড়েন। মাদাম ডি স্টাইল 22শে এপ্রিল 1766 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সুইস ব্যাংকারের সুশিক্ষিত কন্যা, যিনি রাজা লুইয়ের আর্থিক উপদেষ্টা এবং একজন সুইস ফরাসি মা ছিলেন। তিনি বিয়ে করেছিলেন এবং তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। মাদাম ডি স্টাইলের তার স্বামীর সাথে 2টি সন্তান ছিল, অন্যটি একজন প্রেমিকের সাথে এবং অন্যটি তার বাবাকে গোপনে বিয়ে করার ঠিক আগে জন্ম হয়েছিল। মাদাম ডি স্টেল তার নিজের সেলুনের জন্য, ফরাসি বিপ্লবকে সমর্থন করার জন্য এবং শেষ পর্যন্ত এতে আরও মধ্যপন্থী উপাদানের জন্য এবং নেপোলিয়ন বোনাপার্টের সমালোচনার জন্য পরিচিত, যিনি তাকে ফ্রান্স থেকে বিতাড়িত করেছিলেন, জেনেছিলেন যে তার প্রভাব দুর্দান্ত ছিল। তিনি 14 জুলাই 1817 সালের বাস্তিল দিবসে মারা যান। মাদাম ডি স্টেল 19 শতকের লেখকদের কাছে সবচেয়ে সুপরিচিত একজন ইতিহাসের নারী ছিলেন, যিনি
প্রায়ই তাকে উদ্ধৃত করতেন, যদিও তিনি আজ প্রায় তেমন পরিচিত নন।